আমি বলেছিলাম বিগত দিনে যে কথা বলেছে সেই কথাটা যতক্ষণ না পর্যন্ত প্রত্যাহার হচ্ছে সেই বিষয়ে আলোচনা করা যাবে না। তিনি 31শে জানুয়ারি আলোচনা করে এই একটা তিনি প্রোগ্রাম থেকে তিনি ওখানে স্টেজ তিনি বিষয় প্রত্যাহার করে নিয়েছেন, তিনি অনুতপ্ত, তিনি ক্ষমাপ্রার্থী বলেছেন। এটা কিন্তু একটা গুড সাইন। তারপরে আমাদের রাজ্য কমিটির মিটিং হয়েছে। রাজ্য কমিটির মিটিংয়ে এই বিষয়টা নিয়ে চর্চা হয়েছে এবং হুমায়ুন কবির সাহেব যে নিজের বক্তব্য থেকে তিনি ফিরে এসেছেন, তেনার উচিত হয়নি বলা, সেটাকে আমরাও রেকগনাইজ করেছি যে না, একটা তিনি ভালো গুড সাইন। এর পরবর্তীতে হচ্ছে আমাদের সাথে নিশ্চিতভাবে জানেন আপনারা, বামেদের সাথে অলরেডি আলোচনাটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সেটা আমরা আগে চাইছি ওটাকে আমরা সমাপ্ত করার, বাকি যেগুলো আছে সেইগুলোকে স্টেপ বাই স্টেপ করব। তাই হুমায়ুন কবির সাহেবের ওয়েট অ্যান্ড ওয়াচে আমরা আছি। তো এই আমাদের অবস্থা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াচ। একটু আগে দেখছিলাম হুমায়ুন কবির যে দাবি করছে যে আইএসএফ নাকি বামফ্রন্টের কাছে 44টা সিট চেয়েছে, এটা কতটা সত্যি? দেখুন, সত্য মিথ্যা তো আমরা বলতে পারি না। হুমায়ুন কবির সাহেবকে কে বলেছেন না বলেছেন, কেউ বলেছে 45টা চেয়েছে, কেউ বলেছে 73টা চেয়েছে। যতক্ষণ না পর্যন্ত আমাদের আলোচনা সমাপ্ত হচ্ছে, সমাপ্ত তো হবেই, দুটো রাস্তা হয়, রেজাল্ট পজিটিভ না নেগেটিভ, সমাপ্ত হবেই আলোচনা। তারপরেই আমি আপনাদেরকে বলবো, তবে পজিটিভ সমাপ্ত হবে আমি আশা করছি। সেই দিকেই গাড়ি গড়াচ্ছে। তখন আমরা বলতে পারবো যে আমরা কটা চেয়েছিলাম, তারপরে কটা এসেছে, তারপরে কটায় ফাইনাল হলো, সবটা ডিসক্লোজ করবো পাবলিক ডোমেইনে। রাজ্যে একের পর এক যে নতুন দল তৈরি হচ্ছে, আগামী 26শে বিধানসভায় কি একটা শক্তি, বিরোধীদের শক্তি প্রদর্শন করবে বলে মনে হচ্ছে? উচিত তো করা। বাংলার মানুষ যেভাবে বিজেপি তৃণমূলের চক্রে পড়ে শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত হচ্ছে, আর ধর্মের নামে মানুষকে বিভাজন করার যে চেষ্টা চলছে, এ হাতকে তো বাংলাকে মুক্তি দেওয়া দরকার। তাই যেই দল করুক নাই করুক না কেন, আমি ওতে বিরোধী নয়। আমার অবস্থান স্পষ্ট। নতুন দল করলেই কেউ কারো দালাল হ্যান ত্যান, দল করার সাথে সাথে ঘোষণা দেওয়ার আমি বিপক্ষে। হ্যাঁ, তার লক্ষ্য উদ্দেশ্য কাজ কাম দেখুন, তাকে সময় দিন, তার গাড়ির কোন দিকে টার্ন নিচ্ছে, লেফট সাইড রাইট সাইড সেন্ট্রালে যাচ্ছে, দেখতে পাবেন। তারপরে তার সম্পর্কে মন্তব্য করুন। যে নতুন দল তৈরি হলে তাকে অমুকের দালাল তমুক তৈরি করেছে, এটা আমি অনুরোধ করব, এটা কেউ বলবেন না। কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে আপনারা যাবেন, 2200 থেকে 2500 রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আছে। সুতরাং সে যখন নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে কেউ পার্টি রেজিস্টার করছে, দেশের সংবিধানকে সামনে রেখে সে লড়াইয়ে আছেন, দেশের সংবিধান যখন তাকে পারমিট দিচ্ছে যে আপনি লড়াই করতে পারেন, আপনি পার্টি তৈরি করতে পারেন, তাহলে আমরা এগিয়ে বেড়ে তার এই সব একটা জন্ম হলো একটা দলের, তার লক্ষ্য উদ্দেশ্য কাজ কাম একটু দেখতে পেলাম না, তার সম্পর্কে কোনো সার্টিফিকেট দেওয়া আমার মনে হয় এটা অনুচিত। আমি অন্তত দেব না। কুণাল ঘোষ বলছেন যে বামেদের থেকে শক্তিশালী আইএসএফ। কুণাল ঘোষের মুখে আইএসএফ এর যে নাম, কুণাল ঘোষ বাবু সার্টিফিকেট দেবে তারপরে শক্তিশালী হব, এরকম তো ব্যাপার নয়। আমরা আমাদের পরিসরে যথেষ্ট শক্তিশালী। বিগত 5 বছর ধরে তৃণমূল কংগ্রেস আর বিজেপির বিরুদ্ধে পশ্চিমবাংলায় যদি সব থেকে বেশি কেউ লড়াই দিয়ে থাকে, প্রথম সারির দলগুলোর মধ্যে আইএসএফকে কিন্তু আপনারা উপেক্ষা করতে পারবেন না। তো আমরা আমাদের শক্তি সম্পর্কে ভালো মতো অবগত আছি। কুণালবাবুকে আমাদের সার্টিফিকেট দিতে লাগবে না। কুণালবাবু সার্টিফিকেট দিয়েছিলেন খেয়াল আছে মমতা ব্যানার্জি সম্পর্কে, যখন পিজন ভ্যান চাপড়াতো মমতা ব্যানার্জির পুলিশ। আর আজকের দিনে কুণালবাবু আবার মমতা ব্যানার্জির সম্পর্কে উল্টো সার্টিফিকেট দিচ্ছে। কুণাল ঘোষ যেমন বলছেন যে বামফ্রন্টের থেকে আইএসএফ শক্তিশালী, আবার তৃণমূলের নেতারা বলছে যে আইএসএফ এর যে চিহ্ন খাম, সেই খাম চিহ্ন আর নেই, এবারে লড়তে হবে না, এবারে কলসি বদনার চিহ্ন লড়তে হবে। ইলেকশনে যখন দাঁড়াবো সেটা উত্তর মিলিয়ে নেবেন। যেটা বলছে না ইলেকশনে দাঁড়াবো তোমরা, আইএসএফ তো কন্টেস্ট করবে, তখন কি সিম্বল পাচ্ছি মিলিয়ে নেবে। একটা বিষয় কিছু নেই আমাদের বিরোধিতা করার। আর আপনাদের খবর করে দেন, যদি আপনারা খবর করতেন, আসতো না। মার্কেটে নেই ওরা। আইএসএফ নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী না আক্রমণ করলে ওরা খবরে থাকতে পারবে না, অপ্রাসঙ্গিক হয়ে উঠবে। প্রাসঙ্গিক হওয়ার জন্য আমাদেরকে আক্রমণ। একটা কথা বলি, কে প্রথম জীবনে সাইকেলে ছিলেন, লরি কিনেছিলেন, ওটা নিয়ে ওটা প্রশ্ন নয়, ওটা প্রশ্ন নয়। তো আমি ওই জন্য একটা চ্যানেলে গিয়ে ডিবেটে অংশগ্রহণ করে বলেছিলাম, নওশাদ সিদ্দিকী যখন ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলছে, জল জমি জঙ্গলের অধিকার নিয়ে কথা বলছে, ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্টের প্রশ্ন নিয়ে কথা বলছে, এক কথায় আদিবাসীদের ওপরে যে
সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক উৎপীড়নের শিকার হচ্ছে আদিবাসীরা, এর বিরুদ্ধে যখন আমি কথা বলছি তখন নওশাদ সিদ্দিকী খুব ভালো ছেলে, ভালো লিডার। যখন ফেক এসসি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলছি, যে 22% এসসিদের জন্য সংরক্ষণ, কিন্তু 22 খাতায় কলমে সংরক্ষণ হলো, প্রকৃত এসসিরা 22% চাকরি পাচ্ছে না, ফেক সার্টিফিকেট দিয়ে তাদের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে, তখন নওশাদ সিদ্দিকী খুব ভালো ছেলে। শিক্ষার কথা বললে নওশাদ সিদ্দিকী ভালো ছেলে। আর যেই আমি 10% রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী সংখ্যালঘু মুসলমানদের উচ্চশিক্ষা এবং চাকরির ক্ষেত্রে 10% সংরক্ষণের কথা বলা হয়েছে, সেটা বাস্তবায়নের কথা যখনই আমি বলছি, তখনই নওশাদ সিদ্দিকী হচ্ছে কমিউনাল হয়ে যাচ্ছে অনেকের চোখে। তো ওরা সার্টিফিকেট কেউ দিলে আমি সেকুলার, কেউ সার্টিফিকেট দিলে আমি কমিউনাল হয়ে গেলাম, ওটা আমি বিশ্বাস করি না। আমি এতটুকুই বুঝি, এতটুকুই করি যে আমার কাজ কাম লক্ষ্য উদ্দেশ্য মানুষের জন্য হোক, দেশের জন্য হোক। তো সেলিম সাহেব হুমায়ুন কবিরের সাথে দেখা করতে গিয়েছে, এটা অনেকের কথাই চরম অন্যায় করে ফেলেছে, তারাও আবার বামপন্থী। আমি তাহলে প্রশ্ন তাদের কাছে একটা ছুটে দিচ্ছি, তাহলে শিবসেনা ইন্ডিয়া জোটে আছে, তাহলে সেটা আপনারা কি নজরে দেখছেন? ও শিবসেনার নেতাটা নিশ্চিতভাবে মোহাম্মদ নামের আগে নাই বলে আপনারা তাকে সোজা চোখে দেখছেন, আর সেলিম সাহেব হুমায়ুন কবির সাথে দেখা করতে গিয়েছে, মোহাম্মদ হুমায়ুন কবির বলে আপনারা একটু টেরা চোখে দেখছেন। এই হিপোক্রেসি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সংখ্যালঘুরা কি টিএমসি থেকে মুখ ফেরাচ্ছে? সংখ্যাগুরুরা কি বাকি আছে মুখ ফেরাতে? সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। কিছু তোলাবাজ, ধান্দাবাজ, চাটুকর কিছু লোক আছেন, তারা এখন টিএমসি মুখী হয়ে আছে, কারণ ওখান থেকে করে কামিয়ে খাচ্ছে। আর কিছু মানুষ সুযোগের অপেক্ষায় আছে, করে কামিয়ে খাবো। এই দুটো সমাজের মানুষ ছাড়া কেউ তৃণমূলের পাশে নেই। আপনি বলতে পারেন তাহলে বিজেপির পাশে, ঘোড়ার ডিম। সংখ্যাগুরুরা সমাজের একটা হেভি অংশ 2021 সালে বিজেপিকে ভোট দিয়েছিল। আজকে তারাও নিরাশ হয়েছে। কেন ভোট দিয়েছিল? তৃণমূলের অত্যাচারের কারণে। হিন্দুত্বতে বিশ্বাস করে নয়, সেটা অল্প সংখ্যক মানুষ ভোট দিয়েছিল। তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে শক্তিশালী করেছিল। কিন্তু তারা দেখলো যে বিজেপি আর তৃণমূল আলাদা নয়। সেন্ট্রাল এজেন্সি আসছে যাচ্ছে, বিরিয়ানি খেয়ে এক প্রকার ঘরে চলে যাচ্ছে, দিল্লি চলে যাচ্ছে, কিছুই অন্যায়ের বিরুদ্ধে কিছু ব্যবস্থা গ্রহণ করছে না, সেটা একের পর এক জামিন পেয়ে যাচ্ছে। এই নির্বাচন যেটা আসছে, বিজেপি আর তৃণমূল দেখবেন ব্যাপকভাবে পরাস্ত হবে। ওই পরাস্ত হওয়ার সম্ভাবনা ওদের আইবি ফাইবি যাই বলুন, কারণ ইন্টারনাল যে পলিসি যারা ক্রিয়েট করে বা তাদের যে টিম আছে তারা বুঝতে পেরে গিয়েছে। ওই জন্য এরা সুকৌশলে এসআইআর ইস্যুকে জিইয়ে রেখেছে। 14 তারিখে পাবলিশ হওয়ার কথা, 28 তারিখ কেন নিয়ে যাচ্ছে? এর মধ্যে বড় বড় রহস্য লুকিয়ে আছে। এসআইআরটাকে সামনে রেখে নির্বাচনী বৈতরণী পার করবে কারা? বিজেপি, তৃণমূল, আর ইলেকশন কমিশন সামনে আছে। 2021-এর নির্বাচনী বৈতরণী পার করেছিল কিভাবে? সিএ এনআরসি করে। এবারের ইস্যু হবে দেখবে নির্বাচনে মিলিয়ে নেবেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দুর্নীতি, চাকরি চুরি, এইসব ইস্যু থাকবে না, দেখবেন এসআইআর কে রাখবে এরা সামনে। এই দুটো দল বুঝতে পেরে গেছে এদের পাশে আর মানুষ নাই, ওই জন্য ইস্যু এটাকে ধরে রাখছে। এর কাছে প্রধান শত্রু কে, বিজেপি না তৃণমূল? অবশ্যই বিজেপি, আরএসএস আমাদের আদর্শগত নীতিগত শত্রু। প্রথম আমাদের শত্রুর নাম হচ্ছে বিজেপি, আরএসএস। এটা আবারও বলছি, আদর্শগত নীতিগত শত্রুর নাম হচ্ছে বিজেপি, আরএসএস। আর ওই বিজেপি, আরএসএস কে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি জায়গা করে দিয়েছে। সাথে সাথে বিজেপির সাথে সাথে মমতা ব্যানার্জি আমাদের রাজনৈতিক শত্রুর মধ্যে পড়ছে। যে মমতা ব্যানার্জি যদি না চাইতো, পশ্চিম বাংলায় আরএসএস বিজেপির জায়গা হতো না। তাই এখন আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি যে মমতা ব্যানার্জিও কোনো অংশে রাজনৈতিক শত্রুর থেকে আমার কম নয়, অর্থাৎ তৃণমূল কংগ্রেস। আপনার ফেসবুক পোস্টে কমেন্টে গিয়ে দেখলাম নওশাদ সিদ্দিকী মমতা বিরোধী করতে গিয়ে কোথাও বাঙালি বিরোধী বেশি করে ফেলছে। দেখুন, বাঙালি আমি ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, আপনার নাম জানেন, চিনেন সবাই। স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যুগ সংস্কার ছিলেন, সমাজ সংস্কার ছিলেন। আপনারা জানেন একটা ইতিহাস, যে একটা সময় ছিল কলকাতা আলিয়া মাদ্রাসায় এটা ফরমান আনঅফিসিয়ালি জারি করা হয়েছিল, উর্দুতে ধর্মশিক্ষা